গেটে তো পুলিশ থাকে, পুলিশে গিয়ে তো ঘরে বউকে বলে যে আজকে অমুক মৌলানা সাহেবকে কামাল সাহেবের ঘরে যেতে দেখেছি, বউ আবার পাশের ঘরের লোককে বলে। এইভাবে পুরো বাংলাদেশে খবরগুলি ছড়িয়ে পড়ে। সুতরাং এখন একটা সময় আসছে, যদিও এই সরকার এনজিও ডিজিও বিজিওদেরকে নিয়ে সরকার গঠন করেছে, যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। কোন অফিসারকে দিয়ে কি কাজ করাবে তাদের এই আইডিয়াও নাই। পিছনের দিকে তাকায়, প্রাইভেট সেক্রেটারিকে জিজ্ঞাসা করে এখন কি বলবো, সেক্রেটারির দিকে তাকায় এখন কি বলবো। এইভাবে হয় না। একজন নতুন মন্ত্রী হলে তার 6 মাস লাগে শুধু মন্ত্রণালয়ের দপ্তরগুলি কোথায় কি আছে, তারপরে হলো কাজ, তারপরে হলো জনগণকে চিনতে হবে, তার মন্ত্রণালয়ের অধীনস্থ কে কি কাজ করতে পারে এটা জানতে হবে। এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত হয়েছে, এটা বিএনপি থেকে বলেছে, তাদের কাছে খতিয়ান আছে। এটা যদি তারা মনে করে তাদের বিচার হবে না, তাদেরও বিচার হবে। আল্লাহর আইন থেকে কেউ রক্ষা পাবে না। ইন্টারেস্ট অফ ক্ল্যাশ অফ ইন্টারেস্ট বলে। আমি মনে করেন একটা দায়িত্বে আছি, মনে করেন আমি কমিউনিকেশন মিনিস্টার ছিলাম, রেলওয়ে আমার অধীনে ছিল, বিএটিসি ছিল, রোড অ্যান্ড হাইওয়ে ছিল। আমি তো রেলওয়ের একটা জায়গা নিতে পারি না, আমি আমার আত্মীয়কে রেলওয়ের জায়গা দিতে পারি না। কিন্তু এখন কি করছে, তারা নিজেই তাদের নিজের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন জিনিসগুলি অনুমোদন করে নিচ্ছে। তারা যদি মনে করে আগামীতে এটা বিচার হবে না, এটা তারা ভুল করছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। হাসিনার এই অবস্থা কেন হলো? হাসিনা সবসময় বলতে এটা আমার দেশ, আমার বাপের দেশ। 18 কোটি মানুষ, তার সামনে কোনো বিষয় ছিল না, জনগণের উপর আস্থা ছিল না। তার স্বামী মোদির উপর ভরসা করে এই দেশ সে পরিচালনা করেছে। আজকে তাকে কে আশ্রয় দিয়েছে? ভারত আশ্রয় দিয়েছে। ভারত তাহলে আমাদের বন্ধু কি করে হতে পারে? যারা বাংলাদেশের 18 কোটি মানুষকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে, দেশটাতে আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই, লুটপাটের দেশ হিসেবে পরিণত করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্টে আগুন, 3 দিনে অন্তত 10টা জায়গায় আগুন। এগুলি কে করেছে? রয়ের প্ররোচনায় হাসিনাদের লোটা বাহিনী বাংলাদেশে বিভিন্ন সংস্থায় আছে, তাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা এবং তার ইন্টেলিজেন্স এজেন্সিগুলির মধ্যে কোনো সমন্বয় নাই। ইন্টেলিজেন্স এজেন্সিগুলিকে দায়িত্ব সঠিকভাবে দিতে হবে। ডিজিএফআই কি কাজ করে তাকে এটা ডিফাইন করে দিতে হবে। আমরা যখন সর্বপ্রথম প্রেস কনফারেন্স করি বাংলাদেশে, তখন অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। সেটা হলো 8ই আগস্ট। আমরা জানতাম না সরকার গঠন হবে ওই দিন, 2 দিন আগেই আমরা এটা ঠিক করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম ডিজিএফআই কে বলে দিতে হবে তোমার এই দায়িত্ব, এনএসআই কে বলে দিতে হবে তোমার এই দায়িত্ব, প্রত্যেকটা এজেন্সিকে বলে দিতে হবে তোমার এই নির্দিষ্ট দায়িত্ব। এখন এলাকায় যান, বলছে স্যার ডিজিএফআই লোক আসে, কে কে এখান থেকে নির্বাচন করবে এর তথ্য চাই। ডিজিএফআই এর সাথে নির্বাচনের কি সম্পর্ক বলেন? কেউ বলে এনএসআই এর প্রতিনিধি আসছি, এখান থেকে কে কে নির্বাচন করবে তথ্য দেন। কেউ বলতেছে আমি এসবির প্রতিনিধি, আমাকে তথ্য দেন। এটা কিভাবে হবে আমাকে বলেন? সমন্বয় কোথায়? প্রধান উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করে সমন্বয় কোথায়? আপনি কিন্তু মনে করছেন এই দেশের মানুষ বোধহয় সব গাধা গব্বর। না, গাধা গব্বর না। এই দেশের মানুষ অস্ত্র ধরে এই দেশ স্বাধীন করেছিল বিধায় আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন। আমরা যদি সেদিন বাংলাদেশে কি হবে সেটা না দেখতাম, তাহলে অস্ত্র ধরতাম না। মুজিবের উপর আমার কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে, আমি আজকে সময়ের অভাবে বলতে পারছি না। এয়ার ভাইস মার্শাল পাকিস্তানের, যিনি পাকিস্তানের বিমান বাহিনীর পাকিস্তান এয়ার বিমানের প্রধান ছিল,
সে শেখ মুজিবের সাথে একসাথে লন্ডন গিয়েছিল এবং সেই বই লিখেছে। সেই বই 3টে পৃষ্ঠা যেখানে শেখ মুজিবের উপর লিখেছে, ওটা আমার কাছে, আমি যখন আমেরিকা গেলাম আমার কাছে কেউ দিয়েছে। নেক্সট টাইম যখন আপনাদের সাথে মিটিং হবে বিস্তারিতভাবে এটা বলবো। এটা তোমার বাপের দেশ না। তুমি মনে করো আমার বাপ, তোমার বাপ তো চুরির জন্য দণ্ডিত হয়েছিল। 1958 সালে চুরির জন্য তোমার বাপের শেখ মুজিবের জেল হয়েছিল। এটা সবাই জানা উচিত। এটা রাজনৈতিক কারণে জেল হয় না। তোমার বাবা তো প্রথম থেকে চোর, তুমি তো চোরের মেয়ে, যার কারণে এত টাকা লুণ্ঠন হয়েছে। এখানে রিদওয়ান আহমদ বলে গেছে 234 বিলিয়ন ডলার বাংলাদেশে লুণ্ঠন হয়েছে। এই টাকা যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশে পরিণত হতো। বাংলাদেশ গরিব দেশ নয়, এটা যারা বিশ্বাস করে তারা বেঈমান, তারা মুনাফিক। এটা একটা ধনী দেশ, কিন্তু রাজনীতিবিদরা দুর্নীতিবাজ। যারা দেশ পরিচালনা করে তারা দুর্নীতিবাজ, যার কারণে গরিব মানুষেরা কষ্ট পাচ্ছে। সবাইকে অ্যাপিল করব, আগামী দিন চিন্তা ভাবনা করে ভোট দেবেন। হুজুগের মাথায় হুজুগের বাঙালি হিসেবে কাজ করবেন না। যারা এই দেশের টাকা লুণ্ঠন করেছে, আয়নাঘরের মতো অনেক ঘর করে আপনাদেরকে হত্যা করেছে, বিভিন্নভাবে আপনাদেরকে কষ্ট দিয়েছে, তারা কখনো আপনার আপনজন হতে পারে না। মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, আপনি একজন বাঙালি, মোদির সাথে আপনার কোনো সম্পর্ক ভালো না। আপনি কেন বাংলাদেশের এই লুচ্চাদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন? এই লুচ্চাদেরকে বাইর করে দেন। মমতা ব্যানার্জিকে আজকে বাংলাদেশের একজন প্রাক্তন মন্ত্রী, এমপি, একটা দলের নেতা এবং মুক্তিযুদ্ধ হিসেবে এটাই আপিল করব, আপনি এই লুচ্চাদেরকে গর্দানে ধরে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেন। কারণ আপনি যদি এই কাজটা করেন, আপনার দেশে যারা আপনাদের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আমরা একদিন আশ্রয় দেব। এটাই হলো নিয়ম, টিট ফর ট্যাট। এটা যদি মনে করেন আপনি আমাকে লাথি দেবেন আর আপনাকে আমি নমস্কার করব, এটা হবে না। বাঙালি মুসলমানরা এটা কখনো করবে না, বাংলাদেশের হিন্দুরা এটা কখনো করবে না, বুদ্ধিস্ট যারাই আছে কেউ করবে না। কারণ আমরা সবাই এক মন্ত্রে দীক্ষিত, সেটা হলো আমি বাংলাদেশী। পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। সেনা প্রধানকে আমি বলবো, কারো কথা শুনবেন না, এটা বাংলাদেশের অংশ। যেখানে প্রয়োজন ক্যাম্প করেন, সন্তুলন মার করা যায়, ফিল্ড ট্যাক্স চলবে না। যেখানে প্রয়োজন ক্যাম্প করবেন, এটাই হলো আপনার দায়িত্ব। প্রত্যেকটা জায়গা এটা আমাদের টেরিটরি, আমাদেরকে অবশ্যই ডিফেন্ড করতে হবে। আমি শুনেছি বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় লেখার কারণে আপনারা চিন্তিত। পত্র পত্রিকায় কি লেখছে না লেখছে এটা চিন্তা করবেন না। এখানে অনেকগুলি পত্রিকা আছে ভারত দ্বারা পরিচালিত হয়। আজকে কোন জায়গায় কোনটা জিনিস সরকারে বলেন, প্রতিষ্ঠানগুলিতে বলেন, দক্ষতার ভিত্তিতে চলছে না। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিষ্ঠানের হেড হিসাবে কাজ করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দলের দ্বারা নির্বাচিত লোকেরা প্রতিষ্ঠান চালাচ্ছে, যার কারণে দেশের অবস্থার উন্নতি হচ্ছে না। আপনারা গত 2-1.5 বছরে চিন্তা করেন, একটা গোষ্ঠী এসে রাস্তা ব্লক করে দাবি দাওয়া আদায় করে চলে যায়, আর একটা গোষ্ঠী অপেক্ষা করে পরের দিন তারা রাস্তায় নেমে আসে। এটা কেন? এটা হলো এই সরকারের অদক্ষতা, অকর্মণ্যতা, অযোগ্যতার কারণে। এইভাবে আজান দিয়ে দেশ চালানো যাবে না, কঠোর হস্তে দেশকে দমন করতে হবে। সেই কঠোর হস্ত হলো গণতন্ত্রে যেটা বলেছে সেটা আপনাকে ফলো করতে হবে। আপনি যেভাবে রাস্তায় ব্লক করছেন, আমার রাস্তাতে মুক্তভাবে চলার অধিকার রয়েছে, তাহলে আমার অধিকার কেন কর্ম করবেন? এই জিনিসটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আজকে পুলিশ প্রশাসন কেন অ্যাক্টিভ হচ্ছে না? কারণ তাদের মধ্যে এখনো অনেকে আওয়ামী লীগের কারণে কিছু সন্দেহের মধ্যে আছে। তাদেরকে উৎসাহ দিতে হবে,
তাদেরকে বলতে হবে তোমরা আগে যেভাবে কাজ করেছ সেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করো। অনেক মামলা আছে, এই উপদেষ্টার কারণে এই মামলাগুলি এখনো চার্জশিট হয় নাই, কারণ উপদেষ্টার কাছ থেকে বলে দেওয়া হয়েছে পরে চার্জশিট দেওয়া হবে। আমি সবাইকে বলবো, আল্লাহর আইনের ঊর্ধ্বে কেউ না, আপনাদেরকেও একদিন জেলে যেতে হবে। আমি কিছু গুনাহ না করেও 3 বার জেলে যেতে হয়েছিল। হোসাইন মোহাম্মদ এরশাদের সময় একবার, আর মোদির বউয়ের সময় একবার। হাসিনা, এটা ওয়াজেদের বউ না, এটা মোদির বউ ছিল। এস আলমের টাকা না, এস আলম 4,000 কোটি টাকা দিয়েছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা, আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা টাকা লুণ্ঠন করেছে বিভিন্ন দেশে আছে, তারা প্রত্যেকে টাকা হাসিনার কাছে পাঠাচ্ছে। এটা আমার কাছে তথ্য আছে, আমি এটা আন্দাজের উপর বলছি না। কানাডার থেকে টাকা পাঠাচ্ছে, আমেরিকার থেকে টাকা পাঠাচ্ছে, লন্ডন থেকে টাকা পাঠাচ্ছে, বেলজিয়াম থেকে টাকা পাঠাচ্ছে, ইউএই থেকে টাকা আসছে, সৌদি আরবিয়া থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে টাকা আসছে হাসিনার কাছে, মোদির কাছে, রয়ের কাছে, বাংলাদেশকে অশান্ত করার জন্য। তাদেরকে বলবো এটা ওলিয়াদের দেশ, বড় বড় ওলিয়ারা এখানে শায়িত আছে, এখানের সাথে মশকরা করবেন না, ধ্বংস হয়ে যাবেন, আপনাদের দেশ বিভক্ত হয়ে যাবে। আমরা চাই না কারো ক্ষতি হোক। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা কারো ক্ষতি করতে চাই না। আমরা শান্তিতে সকলের সাথে বসবাস করতে চাই, এটা হলো আল্লাহর হুকুম। আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চাই। সুতরাং আমাদের ক্ষতি করার কোনো চেষ্টা করবেন না। আগুন সন্ত্রাস এ দেশে কারা সৃষ্টি করেছিল? সরকারি বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে হাসিনা এটা করেছিল, বিএনপি করে নাই। কিন্তু বিএনপি এটার বোঝা বহন করতে হয়েছে দীর্ঘ 12 বছর 13 বছর। সন্ত্রাস করেছে হাসিনা, আর এটার দায় ভোগ করতেছে হয়েছে বিরোধী দলগুলিকে, বিশেষ করে বিএনপিকে। তাহলে আমরা এই 15 বছরে কি শিক্ষা দিলাম? তারা অন্যায় করেছে, ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে, সুশাসন ধ্বংস করে দিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে এবং দলীয় ভাবে তারা দেশ পরিচালনা করেছে, এই দেশের টাকা লুণ্ঠন করেছে, যার জন্য মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে যারা সরকার আসবে তাদেরকে এগুলি বিশ্লেষণ করতে হবে, এখন থেকে এগুলি বিশ্লেষণ করে কিভাবে আগাইতে হবে সেটা ঠিক করতে হবে। না হলে আওয়ামী লীগের থেকেও আরো ভয়ানক পরিণত হবে। এই দেশের লোক কাকেও ছাড় দেয় না। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং মানুষের মনোভাব বুঝতে হবে। আপনি তো একটা বই পড়লেন, বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি বই। এটা এক একটা মানুষ এক একটা বই, দুইটা মানুষ একরকম না। এটা যদি আপনি বুঝতে না পারেন, এই দেশ পরিচালনা করা সম্ভব হবে না। সুতরাং এখনো সময় আছে। অতীতে কি সমস্যা হয়েছিল, যার কারণে হাসিনা মোদির কাছে যেতে হয়েছে, যার কারণে মমতা ব্যানার্জির কাছে যেতে হয়েছে। সুতরাং এগুলি চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। এখন অনেকে ভারতের সাথে প্রেম প্রীতি করে যায়, এটা তো ঠিক না। প্রেম প্রীতি করার কিছু প্রয়োজন তো নাই। আল্লাহর উপর ভরসা করেন, নবীজির উপর আস্থা রাখেন, আল্লাহ আপনাকে পথ দেখাবে, নবীজি আপনাকে সাহায্য করবে। এখানে মোদি কিছু করবে না, রাজনাথ সিং কিছু করবে না, অমিত শাহ এখানে কিছু করবে না, আপনাদেরকে ধ্বংস করবে। সুতরাং এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে নিজের দেশের মানুষের উপর আস্থা রাখেন, মোদির উপর আস্থা রাখে কোনো লাভ নেই। আমাদেরকে সামাজিক ঐক্য ফিরিয়ে আনতে হবে। এখন কিন্তু মনুষ্যত্ব নাই, গ্রামে কেউ কাকে মানছে না,
এটাই হলো অবস্থা। সবাই মনে করে আমি তোমার থেকে কম কিসে, আমারও গাড়ি আছে তোমারও গাড়ি আছে, তোমারও বাড়ি আছে আমারও বাড়ি আছে, সুতরাং তোমার থেকে আমি কম কিসের। মান্যতা চলে গেছে, এটা ফিরে আনতে হবে, মনুষ্যত্ব ফিরে আনতে হবে এবং কর্মচাঞ্চল্য ফিরে আনতে হবে। আমরা যদি প্রত্যেকে নিজের কর্মে নিজের কর্মটা ঠিকভাবে করি, তাহলে এই দেশে কোনো জিনিসের অভাব থাকার কথা না। আমরা কিন্তু সারাদিন চার দোকানে বসে পরের সমালোচনা করি। জনগণ এটা বুঝতে হবে, নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, সঠিকভাবে নামাজ পড়েন যারা মুসলমান, আল্লাহর পথে চলেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে, আমাদেরকে সাহায্য করবে। এই দেশে কোনো জিনিসের অভাব নাই, এই দেশে সবকিছু করা সম্ভব, শুধু সঠিক নেতৃত্ব, সঠিক মন্ত্রিত্ব, সঠিক এমপিত্ব, এই তিনটা জিনিস যদি সঠিক হয় তাহলে বাকি জিনিস অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। রাস্তায় যে ব্যারিকেড দিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব, আপনারা চিন্তা ভাবনা করেন। এইভাবে একটা দেশ চলে না। সকালে উঠলে রাস্তা ব্লক, সকালে উঠলে আগুন, সকালে উঠলে মৃতদেহ, এইভাবে তো রাস্তা করতে পারে না। মানুষ কোথায় যাবে? মানুষকে যাওয়ার একটা স্পেস তৈরি করতে হবে। সেই স্পেসটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারের কাছে যদি মানুষ নিরাপত্তা না পায় তাহলে কোথায় যাবে? হাসিনাকে লাথি দিয়েছে কেন? কারণ তারা মানুষের উপর জুলুম করেছে। আমরাও যদি মানুষের উপর জুলুম করি তাহলে মানুষ যাবে কোথায়? আমাদেরকেও লাথি দেবে। মানুষ কখনো কাকেও ছাড়ে না, একটা সময়ের অপেক্ষার জন্য বসে থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার দলের সকল স্তরের যারা মঞ্চে আছে, যারা সামনে আছে, আপনারা কিন্তু এখনো অনেকে আপনাদের নিজের জেলায় কমিটি করেন নাই। দয়া করেন, দলের প্রতি অন্যায় করবেন না। মঞ্চে আসলাম, গরম গরম বক্তব্য রাখলাম, তালি খাইলাম, ঘরে গেলাম, এটা না। নিজের উপজেলা, নিজের পৌরসভা, নিজের জেলায় কমিটিগুলি করতে হবে। এখানে সবাইকে এগিয়ে আসতে হবে, বসে থাকলে হবে না। দুজন দিয়ে স্টার্ট করেন, তারপরের দিন 4 জন হবে, তারপরের দিন 6 জন হবে, তারপরের দিন 12 জন হবে। চাইনিজরা কি বলে, ইচ ওয়ান টিচ ওয়ান। আজকে চায়নার দিকে দেখেন, এক সময় তারা নেশা করে ঘুমিয়ে থাকতো মাও সেতুংয়ের সময়। আজকে চাইনিজরা হলো পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত হচ্ছে। আমার নবী কি বলে গেছেন 1400 বছর আগে, যদি কোনো কিছু শিখতে হয় চায়নাতে যাও। শিখার কোনো সময় নাই, শিখার কোনো বয়স